স্বাস্থ্য খাতে কেনাকাটায় নিয়ন্ত্রক ঠিকাদার মিঠু শত শত কোটি টাকা হাতানোর অভিযোগ, দুদকে তলব। দেশে আরও ৪,৫০০ জনের করোনা শনাক্তের হার ২১.১২%। মারা গেছেন ৪১ জন। রংপুরে রড বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত, আহত ৪ শ্রমিক। সরু রাস্তায় বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা ২ দশক স্বাস্থ্য খাতের কেনাকাটায় আধিপত্য ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। এই খাতের কেনাকাটা, বাজেট প্রণয়ন, দরপত্রের নিয়ম নির্ধারণ, সরবরাহ সবকিছুতেই তিনি জড়িত। বর্তমানে দেশের বাইরে বসেই নিয়ন্ত্রণ করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটা। এদিকে ঠিকাদার মিঠু সহ ৭ জনকে আগামী ৮ ও ৯ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। করোনার সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে। সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মিঠু, এমন দাবি কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির সদ্য সাবেক পরিচালকের। ১৯৯১ সালে মিঠু সিন্ডিকেটের কার্যক্রম শুরু হলেও ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বাস্থ্য বিভাগে পাকাপোক্ত হয় তার অবস্থান। এরা যে কাউকে গ্রাস করতে পারে। তো আমাদের সরকারও ধরেন ২০০৮ সাল থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই মিঠু তাদেরকে যে কোনোভাবে গ্রাস করতে পেরেছে। মিঠুর নাম রয়েছে শীর্ষ ঋণ খেলাপির তালিকায়। তার মালিকানায় থাকা ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল পোল্ট্রি সহ কয়েকটি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় ১,৫০০ কোটি টাকা। রংপুর শহরে মায়ের নামে কলেজ ও বাবার নামে হাসপাতাল এবং বিলাসবহুল বাড়ি সহ অন্তত ১০টি বহুতল ভবনের মালিক মিঠু। এসব স্থাপনার বেশিরভাগ জমি দখল করে নির্মিত বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া মহিপুর ইউনিয়নে রয়েছে তার কয়েকশো একর জমি। এইভাবে দুর্নীতি করে মেডিকেল কলেজ, হাসপাতালের জিনিসপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন শ্রেণী, এরা খুব দুঃখজনক ঘটনা, খুব লজ্জাজনক ঘটনা। রংপুর জনগণের পক্ষ থেকে আমি এটা বিচার চাই, শাস্তি চাই, এবং অবশ্যই তাদের বিচার শাস্তি হওয়া উচিত। অনিয়ম আড়াল করতে প্রতি বছর নতুন নামে প্রতিষ্ঠান খোলেন মিঠু, আর তাকে সহায়তার অভিযোগ রয়েছে দুদকের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। যে কোনো খাতের দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর অবস্থান, শক্ত অবস্থান। প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আপনার নাম জহির না রেখে করিম রাখেন বা আমার নাম রাখেন, কিভাবে বুঝবো মিঠু রাখি? এ অবস্থায় সিন্ডিকেট ভাঙতে ক্যাসিনো বিরোধী অভিযানের মতো পদক্ষেপ চান খোদ স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। এদের সিন্ডিকেটটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী। তো এটাকে ধ্বংস করতেই হবে। যদি বাংলাদেশের সেবা নতুন খাতে আনতে হয়, স্বাস্থ্যকে নতুন খাতে আনতে হয়, এটাকে যে কোনোভাবে ধ্বংস করতে হবে। এর থেকে একদম ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে, যেমন উনি নিয়েছিলেন ক্যাসিনোর এগেইনস্টে। মিঠুর বক্তব্য জানতে রাজধানীর বনানীতে তার মালিকানাধীন লেক্সিকন মার্চেন্ডাইজের ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি কাউকে। অনুসন্ধানে জানা যায় বর্তমানে মিঠু বিদেশে থাকলেও তার ব্যবসা সামলাচ্ছেন হুমায়ুন কবির পিটু নামের এক সহযোগী। তাদের বর্তমান কোম্পানি মেডিটেক ইমেজিং। বনানীর ১৭ নম্বর রোডের এই ভবনে ৪র্থ তলায় ছোট অফিস থেকেই চলছে ১,০০০ কোটি টাকার ঠিকাদারি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসক, নার্স সহ ঢাকা মেডিকেলে করোনা চিকিৎসায় নিয়োজিতদের থাকা, খাওয়া, যাতায়াত সহ যাবতীয় খরচ ২০ কোটি টাকা নয়, ২৬ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। সকালে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। পরিচালক নাসির উদ্দিন আরও বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স ও কর্মীদের খাবারের বিল নিয়ে গণমাধ্যমে করার রিপোর্ট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। গত কয়েকদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেলের চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের ১ মাসের থাকা খাওয়ার বিল ২০ কোটি টাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে থাকা খাওয়ায় একমাত্র মেডিকেল কলেজের যে হিসেব ২০ কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। দুপুরে ঢাকা মেডিকেলে এই বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। তিনি জানান, খাবারের বিল নিয়ে প্রচার হওয়া রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল এই বিষয়ে যে সকল তথ্য প্রচার করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।
আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মচারীগণ সহ হাসপাতাল কর্তৃপক্ষ এহেন ভিন্ন অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পরিচালক জানান, খাবারে নয় বরাদ্দ টাকার বেশি খরচ হচ্ছে হোটেল ভাড়ায়। এরপর খরচের তালিকায় রয়েছে খাবার ও যাতায়াত ব্যবস্থা। চিকিৎসায় নিয়োজিতদের যাতায়াতের জন্য মোট 16টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এগুলো দিয়ে প্রতিদিন 3 বেলা আনা নেওয়া করা হচ্ছে। প্রায় 2276 জন স্বাস্থ্যকর্মী এক মাসে হোটেলে থাকা ও খাবার খরচ বাবদ 11,86,31,250 টাকা ভ্যাট ব্যতীত এবং 15% ভ্যাট যোগ করলে 13,64,25,937 টাকা এতে খরচ হয়েছে। গত 2 মাসে 3,904 জন করোনা রোগীর চিকিৎসায় চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং আনসার সদস্য সহ মোট 3,688 জন নিয়োজিত ছিলেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাগত ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা একটু জানতে চাই যে স্বাস্থ্য খাতে সবসময়ই আমরা কেনাকাটায় নানান ধরনের দুর্নীতির খবর পাই এবং ঢাকা মেডিকেলের সাম্প্রতিক যে কেনাকাটার খবরটি আমরা দেখছি, সেখানেও আজকেও যখন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিফিং করলেন, সেখান থেকে আমরা ঠিক সুনির্দিষ্টভাবে বুঝতে পারলাম না যে কোন খাতে কত টাকা খরচ হয়েছে এবং সেইটি যৌক্তিক কিনা। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। জেনারেল সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আসলে কিছুটা হলো একটা জিনিস পরিষ্কার যে মানে এই যে বিশেষ ব্যবস্থাটা করা হয়েছে ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য, ডাক্তার সহ বিভিন্ন পর্যায়ে, এটি সরকারের স্পেশাল একটা উদ্যোগ এবং অত্যন্ত যৌক্তিকভাবেই, এবং এটার জন্য থাকা, খাওয়া এবং ভ্রমণ, যাতায়াত বাবদ যে ব্যয় হবে, মানুষের প্রত্যাশা হবে, আমাদের প্রত্যাশা হবে, জনগণের প্রত্যাশা হবে, এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের প্রত্যাশা হবে, যেটাতে প্রধানমন্ত্রী ঘোষণা অলরেডি সংসদে বলেছেন। সেটি প্রত্যাশাটা হবে এই যে বাস্তব ব্যয় যা তাই জন্য এখানে হয়, এবং যে ব্যাখ্যা দিচ্ছেন যৌক্তিকভাবে পরিচালক মহোদয় তার অবস্থান থেকে সেটি যেন যথার্থ প্রমাণিত হয়। অভিযোগ কখনোই উত্থাপিত হওয়া মানেই এই নয় যে কেউ অপরাধ করে ফেলেছেন। অপরাধ হবে যদি সেখানে অপরাধ প্রমাণিত হয় বা ভুল বা উদ্দেশ্যপ্রণীত ভুল প্রমাণিত হয়, এবং এই সুযোগটাকে কেউ যদি নিজেদের সম্পদ বিকাশের একটা উপায় হিসেবে বিবেচনা করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এখন যে বিষয়গুলো দেখার এখানে সেটা হচ্ছে মূলত সোজা, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা হিসেবে স্বাস্থ্যকর্মীগণ কিছু ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা এবং থাকা বাবদ, এই ধরনের থাকা বাবদ ভাতা পাবেন। কিন্তু ভাতাটা এখানে এই ক্ষেত্রে এই যেহেতু একটা জরুরি অবস্থা, বিশেষ অবস্থা, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে উদ্বেগ প্রকাশ করে ঘোষণা করেছেন, আমরা আশা করব যে বাস্তব যেটা হয় সেটি সুনির্দিষ্ট রসিদ প্রদান সাপেক্ষে কাগজপত্র সুনির্দিষ্টভাবে ভেরিফিকেশনের মাধ্যমেই এই বিলগুলো প্রদান করা হবে, এবং এটি যেন সরাসরি যেই হোটেল বা যে কর্তৃপক্ষের কাছ থেকে খাবার এবং যাতায়াতের সুবিধা এবং থাকার সুবিধা নেওয়া হয়েছে তাদেরকে সরাসরিভাবে পেমেন্ট করা হয়, যেন কারো হাতে হস্তান্তর করা হয়। এটা কোনো সাধারণ যে টিএডিএ বলতে যেটি বোঝায় তার সাথে একাকার করার কোনো সুযোগ নেই। তাহলে কিন্তু যে প্রশ্নটা থাকবে যে এই সুবিধাটির ভিতর থেকে কোনো বিশেষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কিনা। আমি মনে করি যে এখানে বস্তুনিষ্ঠ অনুসন্ধানের দরকার, এবং আমি মনে করি যে এখন মাত্র শুরু। একদিক থেকে এই বিষয়টা যে ব্যাপক আলোচিত হয়েছে সংসদ সহ এবং মানে প্রধানমন্ত্রী সহ, এটার ইতিবাচক দিক হচ্ছে যে এখানে দুর্নীতি সংগঠিত হয় নাই, সংগঠিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছিল, যেটি গণমাধ্যম অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে, প্রকাশ করে আলোচনার সূত্র তৈরি করে, এবং তার প্রেক্ষিতে দুটো জিনিস হবে। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম যদি হয়, হওয়ার সুযোগ থেকে থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে, প্রতিরোধ করা যাবে, এবং অন্য দিক থেকে এটি একটি দৃষ্টান্ত স্থাপিত হলে যে অন্য কোনো ক্ষেত্রেই যেন এই ধরনের কোনো সুযোগ কেউ না নেয়, এই বিশেষ করে জাতীয় সংকট মুহূর্তে। ডক্টর ইফতেখারুজ্জামান, আমরা এই বিষয়ে একটু কেনাকাটার ক্ষেত্রে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে দুদক ডেকেছে, এবং আমরাও বিভিন্ন সময়ে যে প্রতিবেদন দেখছি তার মধ্যে একজন মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অভিযোগ, এই নামটা বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে। আপনারাও বিভিন্ন খাত নিয়ে কাজ করেন, বিচার বিভাগ, স্বাস্থ্য খাত, এবং সবগুলো আলাদা আলাদাভাবে দেখেন। সেইখানকার কেনাকাটা সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কি? আমরা আমাদের প্রতিবেদনে যেটি বলছি যে বিশেষ করে মিঠুর বিরুদ্ধে অভিযোগগুলি
কেনাকাটার বাজেট প্রণয়ন এমনকি দরপত্রের নিয়ম নির্ধারণ পর্যন্ত এই ঠিকাদার করতেন বলে আমরা অভিযোগ পেয়েছি। আমরা জানতে চাই যে স্বাস্থ্য খাত নিয়ে আপনাদের অভিজ্ঞতা কি? আপনার প্রতিবেদনে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে, আপনি যেটুকু বললেন, সেটি আমি মনে করি যে আসলে স্বাস্থ্য খাত শুধু না, সার্বিকভাবে বাংলাদেশে সরকারি ক্রয় খাতে যে ধরনের অনিয়মের চিত্র, সেটাই একটা স্বাভাবিক দৃষ্টান্ত। এবং স্বাস্থ্য খাত শুধুমাত্র এখনকার যে কোভিড সংকট সেই প্রেক্ষিতেই নয়, এর আগেই কিন্তু ব্যাপকভাবে আলোচিত হয়েছে খাতে দুর্নীতি এবং বিশেষ করে ক্রয় বিতরণ খাতে পর্দা, বালিশ ইত্যাদি দেশবাসীর মনে আছে। সেই কারণেই কিন্তু যখন সংকট শুরু হলো তখন দুটা জিনিস হয়েছে। একদিক থেকে আমি আবার প্রধানমন্ত্রীর কথা বলছি, সবকিছু জন্য আমাদেরকে প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতে হয়, কিন্তু তিনি কিন্তু অত্যন্ত জোরালো ভাষায় বলেছিলেন যে কোভিড সংকট মোকাবেলায় কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। কিন্তু তার খুব বেশি সময় লাগেনি, দুই পর্যায়ে দুর্নীতি হচ্ছে স্বাস্থ্য খাতে। একটি হচ্ছে যে বিতরণ প্রক্রিয়া, বিশেষ করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের অনিয়ম, অস্বচ্ছতা, দুর্নীতি। অন্যদিক থেকে যেটি হচ্ছে যে ক্রয় প্রক্রিয়া, যেটি আপনি বলছেন, শুরুর থেকে কিন্তু N95 মাস্ক নিয়ে একটা বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। সেই কেলেঙ্কারির বিষয়টা যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী, আমাদের সকলের দাবি অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে যদি যে কমিটি গঠন করা হয়েছিল, কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই ধরনের অনেক দুর্নীতিগুলো হয় না। এবং এই যে বিষয়টি আপনার অনুসন্ধানে যে ঘটনাটির কথা বলছেন, যে ঠিকাদারের কথা বলছেন, এটি কিন্তু দুইটা জিনিস। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একজনের ঘটনা নয়। দ্বিতীয় হচ্ছে যে এই ধরনের ঘটনায় যারা জড়িত এই অনিয়মে, তারা কিন্তু এককভাবে শুধু কোম্পানি ঠিকাদার এই ধরনের দুর্নীতি করে সেটা কিন্তু বলা যাবে না কখনোই। এখানে কিন্তু ত্রিমুখী এক ধরনের আঘাত হয়, সিন্ডিকেটের মতো ঘটে যায়। যারা এই ধরনের ঠিকাদারি করেন তাদের সাথে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী যাদের এই প্রক্রিয়াজাতকরণের মধ্যে সম্পৃক্ততা রয়েছে, তারা এর সাথে জড়িত হন, তাদের একাংশ, এবং সাথে সাথে যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করেন, প্রভাবশালী হন, এই ত্রিমুখী আঘাতের ফলে এই সিন্ডিকেটটা ঘটিত হয়। কাজে এই সিন্ডিকেটকে ভাঙতে না পারলে, যেটা আমাদের সংসদের একজন স্থায়ী কমিটির সদস্য অত্যন্ত আবেগের সাথে তার ফেসবুকে ঘোষণা করেছেন, কতগুলো কথা বলেছেন, সেটি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন। এটি হচ্ছে, এই চিত্রটাই দেখায় যে এই সংকটকে, দুর্যোগকে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ, যারা সবসময় এই ধরনের সংকটের সুযোগ নেওয়ার চেষ্টা করছে, এটাকে একটা দুর্নীতির মহোৎসবে রূপান্তর করার চেষ্টা করছে। এটাকে নিয়ন্ত্রণ করতেই হবে অবশ্যই। এবং যদি এক্ষেত্রে দুটি জিনিস, এক হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ, মন্ত্রণালয় তাদের নিজস্ব ভূমিকা পালন করবে, যাদের সাথে জড়িত তাদের অজানা কথা নয়, মোটেও কোনো তাদের কর্তৃপক্ষের অজানা নয়, তারা ঠিকই তাদের কাছে তথ্য আছে কারা এর সাথে জড়িত, তাদেরকে যথাযথ বিভাগীয় প্রক্রিয়ায় অনুসন্ধান তদন্তের সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এবং একই সাথে দুর্নীতি দমন কমিশনকে আরো সক্রিয় হতে হবে। তারা শুধুমাত্র যে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেন কোম্পানিকে, ঠিকাদারকে, সেটাতে যথেষ্ট নয়। কালো তালিকাভুক্ত করতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্য তাদের বিচার হয়। তারপরে যেটির এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের রয়েছে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ আহরণের যে বিষয়টি, সেটি ব্যবসায়ী হোক, ঠিকাদার হোক, রাজনৈতিক কর্তৃপক্ষ হোক, প্রশাসনিক ব্যক্তিবর্গ হোক, স্বাস্থ্য খাতে হোক, যে খাতে হোক না কেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় কিন্তু আনতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আগের দিনের চেয়ে গত 24 ঘন্টায় কমেছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে নতুন 41 জনের মৃত্যুর খবর সহ জানানো হয় 3775 জন নতুন করোনা রোগীর তথ্য। এ সময়ে সুস্থ হয়েছেন 2484 জন। 24 ঘন্টায় দেশের 69টি ল্যাবে নমুনা সংগ্রহ হয় 16,898 জনের। তবে আগের কিছু নমুনা সহ পরীক্ষা হয় 17,875 জনের। এর মধ্যে কোভিড-19 রোগী শনাক্ত হয় 3,775 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.12। এই নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 1,49,258 জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,335টি। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন। আগের দিন সর্বোচ্চ 64 জনের মৃত্যুর পরবর্তী 24 ঘন্টায় প্রাণহানি কমেছে। ব্রিফিংয়ে জানানো হয়
41 জনের মৃত্যুর খবর। এ নিয়ে মোট মৃত্যু 1888 জনের, এর মধ্যে পুরুষ 38 জন ও নারী 3 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয় চট্টগ্রামে 17 জনের, এরপরই ঢাকায় 13 জনের। এই সময় সারা দেশে সুস্থ হয়েছেন 2484 জন। এ নিয়ে মোট সুস্থ 62,102 জন। এ পর্যন্ত 1888 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং আরও জানানো হয়, দেশের কোভিড রোগীদের জন্য হাসপাতালে নির্ধারিত অনেক সাধারণ শয্যা ও আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে। বেশিরভাগ কোভিড রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মহানগরীতে সাধারণ বেডের সংখ্যা 6075টি। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যার সংখ্যা 139টি। সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,748টি এবং সারা দেশে আইসিইউ শয্যা সংখ্যা 381টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,144টি। ব্রিফিংয়ের শেষের দিকে বরাবরের মতো আবারও সবাইকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পশুর হাট করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দিতে পারে এমন আশঙ্কা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেজন্য হাট চালুতে কার্যকর গাইডলাইন তৈরির আহ্বান জানান তিনি। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। মহাসড়ক ও এর আশপাশে হাট বসানোর অনুমতি দেয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, করোনা দুর্যোগ মোকাবেলায় প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অচেনা স্বপ্নের রঙে কোরবানির পশুর সংক্রমণের হার আরও বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, এবার ধানের বাম্পার ফলন হয়েছে, বাজার অস্থিতিশীল হওয়ার কোনো কারণ নেই, প্রয়োজনে চাল আমদানি করা হবে। বাজার যদি অস্থিতিশীল করে ফেলেন তাহলে তো হবে না। এই নিয়ে আমি বিভাগীয় কমিশনার সাহেবদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ডিসি সাহেবদেরকে বলেন একটু দেখভাল করার জন্য। এবং আমার মনে হয় যে ইতিমধ্যে বোধহয় ক্যাবিনেট সচিব সাহেব চিঠিও দিয়েছেন। দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অপরদিকে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম দাবি করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দেশের জঙ্গিবাদের সক্ষমতা এখন শূন্যের কোঠায়। গুলশানে হোলি আর্টিজান হামলার ৪র্থ বছরে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব মন্তব্য করেন দুই কর্মকর্তা। এছাড়াও শ্রদ্ধা জানান জাপান, যুক্তরাষ্ট্র ও ইতালির রাষ্ট্রদূত। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান হামলার 4 বছরে করোনা মহামারী বিবেচনায় রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সীমিত আকারে। সামাজিক দূরত্ব নিশ্চিতে শ্রদ্ধা নিবেদনে সর্বসাধারণের জন্য সুযোগ রাখা হয়নি। ভোর থেকে গুলশানের ৭৯ নম্বর সড়কে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ৯:৩০টার দিকে শ্রদ্ধা নিবেদন করা হয় র্যাবের পক্ষ থেকে। পরে গণমাধ্যমকে বাহিনীর মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা নির্মূলে সক্রিয় রয়েছে র্যাব। আমরা ওয়ান স্টেপ এহেড আছি। তারা যখনই পরিকল্পনা করছে এর সাথে সাথে আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা অ্যাক্টিভলি আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যার কারণে জঙ্গি কার্যক্রম আমাদের দেশে যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি। পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে ডিএমপি কমিশনারও জঙ্গি দমনে তাদের তৎপরতা তুলে ধরেন। একের পর এক আমরা জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছি এবং ওদের সক্ষমতা যে পর্যায়ে ছিল সেটি এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত হন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা। এর পরপরই শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত নাইকিতো। পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন কয়েকটি দেশের নাগরিকও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সরকারি পাটকল বন্ধের প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শ্রমিক সংগঠনগুলো। পাটকল বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান শ্রমিকেরা। রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। শ্রমিক ছাঁটাই ও পিপিপির বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। সিরাজগঞ্জে মিল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। তারা বলেন, বিজেএমসি ও মিলের অসাধু কর্মকর্তারা মিল ধ্বংসের জন্য নানা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সৎ ও দক্ষ কর্মকর্তা দিয়ে মিল চালানোর দাবি জানানো হয়। আগামী 1 সেপ্টেম্বর থেকে সব রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকলগুলোকে ঢেলে সাজিয়ে এ শিল্পকে এগিয়ে নিতে সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি এ নিয়ে সমালোচনা করলেও তারা এই খাতকে ধ্বংস করে দিয়ে গেছে। তো এখনই বলার সময় আসেনি এবং এখন অনেক সমন্বিতভাবে কাজগুলো হচ্ছে এবং এটি সার্বিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। এখন কেউ মন্ত্রী থাকবেন কি থাকবেন না, এটি একান্ত মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপার। সংসদে যে আলোচনা সমালোচনা হয়েছে, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। রংপুরের তারাগঞ্জে রডবাহী ট্রাক উল্টে 5 জন নিহত ও 4 জন শ্রমিক আহত হয়েছে। দুপুরে তারাগঞ্জ বুড়িরহাট বাইপাস সড়কে অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সরু রাস্তায় বেপরোয়া গতির কারণে উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনায় নিহত শ্রমিক আবু বক্কর ও তার মামাতো ভাই খয়রাত হোসেন কাজ করতেন তারাগঞ্জ বাস স্ট্যান্ডে। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। পুলিশ বলছে, তারাগঞ্জের চৌপথি থেকে ব্যবসায়ী আতিয়ার রহমান নিজ ট্রাকে রড বোঝাই করে অনন্তপুর আনছিলেন। রড ওঠানামার কাজে ট্রাকেই ছিলেন 10 শ্রমিক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই 2 জন এবং পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান 3 জন। এই জায়গাটায় যে মাটিটা ফেলার কথা ছিল 3 ফিট বা 5 ফিট, এটা একটা খাড়াখাড়ি করছে, যে কারণে গাড়িটা চিকন রাস্তা, এই চিকন রাস্তায় একটু অটোর সঙ্গে কাটাকাটি করতে গিয়ে গাড়িটা উল্টি পড়ছে। বড় গাড়ি 10 টন 20 টনের গাড়ি চলা যায় না, নিষেধ করে আমরা মানা করি, মানে না। তারপরও দেখেন আজকে এখানে বিশাল একটা দুর্ঘটনা হয়ে গেল। নিহতদের মধ্যে রয়েছেন চৌপথির অনিল চন্দ্র ও নীলফামারীর কিশোরগঞ্জের ফরহাদ হোসেন ও রাশেদুল। ট্রাক মালিক, চালক ও সহকারী সহ 3 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। বড় গাড়ির স্পিড ছিল বেশি, চাকা মাটিতে পড়ে যায়, চাকা এক চাকা মাটিতে যায়, মাটি ধসে ট্রাক জমিতে উল্টে যায়, যার ফলে ও ট্রাকের উপরে যে ট্রাকের মধ্যে যে রড এবং রডের উপরে শ্রমিক ছিল, শ্রমিকরা ট্রাকে রডের নিচে চাপা পড়ে। আহতরা তারাগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে 21 মে গাইবান্ধায় রড বোঝাই ট্রাক উল্টে 13 জনের মৃত্যু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন। বেলা 11:30টার দিকে কুমিল্লার 14 গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 75 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লতিফুর রহমান। বাদেশা গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে লতিফুর রহমানকে দাফন করার কথা রয়েছে। লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর প্রতিষ্ঠাতা। এছাড়া ট্রান্সকম গ্রুপের ফাস্টফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, ওষুধ, চা শিল্প ও বিমার ব্যবসা রয়েছে। লতিফুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালক ছিলেন। তিনি প্যারিস ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংগঠন আইসিসির নির্বাহী সদস্য এবং আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান। কয়েক মেয়াদে এমসিসিআই এর সভাপতিও ছিলেন তিনি। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে 2012 সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে ভূষিত হন লতিফুর রহমান। দেশের কিছু এলাকায় নদ নদীর পানি কমতে শুরু করলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। বিভিন্ন পয়েন্টে তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও তা বিপদসীমার উপরে বইছে। পদ্মা ও যমুনার বিভিন্ন পয়েন্টে পানি এখনও বাড়ছে। এদিকে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে পানিবন্দী কয়েক লাখ মানুষ ভোগান্তিতে রয়েছে। গত 4 দিন ধরে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। কয়েকদিনের তুলনায় বুধবার নদ নদীর পানি কিছুটা কমলেও তীব্র ভাঙনের মুখে পড়েছে জেলার বিভিন্ন এলাকা। ভাঙনের কবলে চারডোব, মুঘলবাসা ও নুনখাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বাঁধটার অর্ধেকটাই ভাঙে গেছে আর বাকিটুকু ঝরে যাচ্ছে।
এখন এই বাকিটুকু যদি শেষ হয়ে যায় তাহলে এলাকার এই যে যতগুলো এলাকাবাসী সবাই ধ্বংস হয়ে যায়। আমার জীবনে আমি 8-9 ভাঙা দিয়েছি বাড়ি, কিন্তু এইরকম ভাঙি আমি জীবনে দেখি। জামালপুরে 42 ইউনিয়নে পানিবন্দী 3 লক্ষাধিক মানুষ। গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে গেছে আমন বীজতলা, পাটক্ষেত, চীনাবাদাম সহ প্রায় 4000 হেক্টর ফসলি জমি। ক্ষতি কমাতে দ্রুত পাট কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এখনও যারা বীজতলা করবেন তারা যেন একটু উঁচু জায়গায় তারা যেন বীজতলা করেন, এবং পাট যারা আছে তারা সঙ্গে সঙ্গে যে পাটটা প্রায় কাটা অবস্থায় আছে তারা যেন কেটে ফেলে। টাঙ্গাইলে যমুনার পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপরে বইছে। পানিবন্দী 4 উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ। লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় পানিবন্দী 4 উপজেলার 50,000-এর বেশি মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। আঙ্গুরে কষ্ট শেষ নাই বাবা, আঙ্গুরে কষ্ট এ জীবন আছেই। এহারে কাছারে থাকি আর তাই কষ্টই করি। গরু পছন্দ অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, রান্নাবাড়ির অসুবিধা। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, জামালগঞ্জ ও জগন্নাথপুরে বেড়েছে হাওরের পানি। বন্যা ও পাহাড়ি ঢলে প্রায় 30 কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে তখন অবশ্যই যে সমস্ত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ঢেউটিন এবং ঘর নির্মাণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। সিরাজগঞ্জে যমুনা ও গোয়ালন্দ পয়েন্টে পদ্মা বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। উজানের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে নেত্রকোনার গাওকান্দিয়া ইউনিয়নের 10 গ্রাম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও কিছু খবর আছে, সেগুলোর আগে খেলার খবর জানাবো। শুরুতে শিরোনাম। কি হতে চান ধারাবাহিক। বাফুফের টেকনিক্যাল ইউনিট গঠন, এএফসি ফিফার সহায়তায় হবে আধুনিক কর্পোরেট কাঠামো। সালে টেস্ট অভিষেক, টি-20তে 5 বছর পর দীর্ঘ সময় পর ওয়ানডেতেও ফিরেছেন। এখন 3 ফরম্যাটে জায়গা ধরে রাখার লক্ষ্য তাইজুল ইসলামের। ড্যানিয়েল ভেটরির দেয়া পরিকল্পনা পরামর্শ কাজে লাগছে। ব্ল্যাক ক্যাপস লেজেন্ডের কাছ থেকে সামনে আরও শিখতে চান তাইজুল। করোনার মধ্যেও অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখছেন ভেটরির সঙ্গে। দিনের হিসাবে রেকর্ড পারিশ্রমিকে আনা হয়েছে ড্যানিয়েল ভেটরিকে। জাতীয় দল আর পাইপলাইনের স্পিনারদের প্রস্তুত করার দায়িত্ব দেয়া হয়েছে ব্ল্যাক ক্যাপস লেজেন্ডকে। তার পরামর্শে উপকার পাচ্ছেন বিপ্লব, মিরাজ, নাইমরা। বেশি লাভবান হয়েছেন অভিজ্ঞ তাইজুল। ভিটরির পরামর্শ দেখানো পথে নিজেকে আরও শানিত করেছেন। রপ্ত করেছেন সাদা পোশাকে ভালো করার কৌশল। ফিরেছেন ওয়ানডে ও টি-20 দলে। পরিপূর্ণ স্পিনার হতে আরও পরিশ্রম করতে চান তাইজুল। আমি মনে করি তার কাছে অনেক কিছু শেখার আছে আমার, এবং আমি আশা করি যে ভবিষ্যতে তার টিপসগুলো নিতে পারলে হয়তোবা ভালো কিছুই হবে। এবং আমি নিত্য নতুন তার কাছে আরও অনেক পরামর্শই পাচ্ছি, বা এখনও আমি মাঝে মধ্যে যোগাযোগের মাধ্যমে তার সাথে অনেক কিছুই শেয়ার করে থাকি। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে হ্যাট্রিক করেছেন। টেস্টে টাইগারদের সেরা ফিগার 39 রানে 8 উইকেট তার দখলে। আড়ালে থাকতে পছন্দ করা তাইজুল ব্যক্তিগত রেকর্ড নিয়ে ততটা ভাবেন না। শুধু টেস্ট স্পেশালিস্ট হয়েই থাকতে চান না, রঙিন পোশাকেও হতে চান ধারাবাহিক। এতদিন চলে গেছে, বেশি খুব একটা টি-20 বা ওয়ানডে খেলা হয় নাই, ওয়ানডে কয়েকটা খেলছি মাত্র। তো আশা করি সামনে চেষ্টা করব আর কি নিজে ভালো করে সব ফরম্যাট খেলার জন্য এবং দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। সুরক্ষা নীতি মেনে বিশ্বজুড়ে ক্রিকেট শুরুর তোড়জোড় চলছে। করোনা পরবর্তী সময়ের সাথে মানিয়ে নিতে প্রস্তুত আছেন তাইজুলও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মুক্ত হলেন জাতীয় দলের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। করোনায় আক্রান্ত তার মা বাবাও এখন সম্পূর্ণ সুস্থ। 3 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার দ্বিতীয়বার করোনা টেস্ট করিয়েছিলেন অপু ও তার পরিবার। গত কিছুদিন সুস্থ বোধ করলেও রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছিলেন না টাইগার তারকা। আজ দুপুরে রিপোর্ট নেগেটিভ এসেছে। জুনের মাঝামাঝি মা বাবা সহ করোনায় আক্রান্ত হন অপু। এরপর থেকে নারায়ণগঞ্জে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। জাতীয় দলের হয়ে 3 ফরম্যাটে মিলিয়ে 19 ম্যাচ খেলেছেন অপু। তার শিকার 17 উইকেট। পদত্যাগ করেছেন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
তার উত্তরসূরি চূড়ান্ত হতে পারে আগামী সপ্তাহে। অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন ইমরান খাজা। এর আগে ডেপুটি চেয়ারম্যান ছিলেন তিনি। মনোহরের মেয়াদ ছিল 3 বছরের জুন পর্যন্ত। সেটা দীর্ঘায়িত করতে রাজি না থাকার কথা জানিয়েছিলেন গত মাসে। 2016 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হন শশাঙ্ক মনোহর। পরবর্তীতে 2018 সালে দ্বিতীয় মেয়াদে কাজ শুরু করেন তিনি। চেয়ারম্যান হওয়ার পর আইসিসির রূপরেখা পুরোপুরি বদলে দেন মনোহর। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড নানা বিরোধিতা করলেও অর্থনৈতিক অনেক পরিবর্তন দেখা গেছে তার সময়ে। নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে আছেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া ইংল্যান্ডের কলিন গ্রেভস এবং উইন্ডিজ বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনও আগ্রহ প্রকাশ করেছেন। কেমন হবে করোনা পরবর্তী ক্রিকেট? ইংল্যান্ডের মাটিতে একই সময়ে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছে 3টি দল। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। এরই মাঝে মনোবল চাঙ্গা রাখছে ক্যারিবীয়রা। আর করোনা পরীক্ষা শেষে উরচেস্টারে অনুশীলনে নেমে গেছে পাকিস্তান। ঝুঁকি সত্ত্বেও ক্রিকেটের স্বার্থে ইংল্যান্ড সফরে আসায় উইন্ডিজ ও পাকিস্তান দলকে ধন্যবাদ জানিয়েছে ইংলিশ হেড কোচ সিলভারউড। ইংল্যান্ড সফরে কোয়ারেন্টিন লাইফ কেমন গেল? প্রোটোকল মেনে চলা টিম হোটেলে সময়টা কেমন কাটে তার ধারণা মিলেছে। ট্রেনিংয়ের আগে কি করণীয়, মাঠে কতটা সতর্ক থেকে কাজ চালিয়ে নিতে হচ্ছে, ড্রেসিং রুমের পরিবেশে কতটা বদলই না এসেছে, সব জানিয়েছেন উইন্ডিজ তরুণ কিয়ন হার্ডিং। ট্রেনিং থেকে ফিরে সময় কিভাবে কাটে, ভোগান্তির চেয়ে বোধহয় মজাটাই বেশি হয়েছে। টেবিল টেনিস, ভিডিও গেমস খেলে মনোবল চাঙ্গা রেখেছে ক্যারিবীয়রা। মূল লড়াইয়ের জন্য প্রস্তুতি মন্দ হয়নি। উইন্ডিজের পথ অনুসরণ করে ব্রিটিশ মুলুকে পাকিস্তান। দেশে ক্যাম্পের সুযোগ ছিল না। উরচেস্টারে এসে খুব বেশি দেরি না করে ম্যান ইন গ্রিন নেমে পড়েছে ট্রেনিংয়ে। এর আগে দিতে হয়েছে করোনা পরীক্ষা। ভিন্ন পরিস্থিতিতেও খেলা থেকে মনোযোগ সরেনি তাদের। लुकिंग फॉरवर्ड और इंशाल्लाह बड़ा ज़बरदस्त प्रैक्टिस होगी। पाकिस्तान टीम के साथ दोबारा रीयूनियन होने का और आई विश कि हम इंशाल्लाह अच्छा करें। দীর্ঘ বিরতির পর ক্রিকেট ফেরাতে ইংল্যান্ডের উদ্যোগ প্রশংসনীয়। বায়োসিকিউরড ভেন্যু প্রস্তুত রাখার সঙ্গে গাইডলাইন মেনে ট্রেনিংয়ে বেগ পেতে হচ্ছে। কিন্তু খেলায় ফেরার চেয়ে স্বস্তির আর কি আছে? ক্রিকেটে ফিরতে পারছি, এটাই স্বস্তির। এর পেছনে অনেক মানুষের অবদান আছে। সফরে আসার জন্য ওয়েস্ট ইন্ডিজ দল এবং পাকিস্তান দলকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ট্রেনিং সেশন থেকে টিম হোটেল, সবখানে সবাই প্রোটোকল মেনে চলছে। স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। 8 জুলাই থেকে ইংল্যান্ড উইন্ডিজ প্রথম টেস্ট। করোনা পরবর্তী ক্রিকেট কতটা বদলে যাবে তার প্রথম পরীক্ষা সাউদাম্পটনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটি নতুন টেকনিক্যাল ইউনিট গঠন করেছে বাফুফে, যেখানে বড় দায়িত্ব পল স্মলির। সঙ্গে থাকবেন 2 দেশি কোচ। ফুটবলের সামগ্রিক উন্নয়নকে সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করবে এই ইউনিট। আধুনিক কর্পোরেট কাঠামোতে হবে এএফসি ও ফিফার সহায়তায়। নারী ফুটবলকে অগ্রাধিকার দিয়ে এলিট ইউথ ডেভেলপমেন্ট, কোচেস ট্রেনিং ও তৃণমূল ফুটবলকে গুরুত্ব দিবে বাফুফে। পল স্মলি আবারও ফিরছেন বাংলাদেশ ফুটবলে। নতুন উদ্যমে বয়সভিত্তিক ও জাতীয় দল গঠনে কাজ করবেন। সর্বস্তরের কোচেদের উন্নয়নে, প্রশিক্ষণ ও শিক্ষায় জোর দেবে বাফুফে। আর এসব তদারকি করবেন স্মলি। এই ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টরকে নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনায় এগোবে ফেডারেশন। এরই মধ্যে গঠন করা হয়েছে টেকনিক্যাল ইউনিট। এটার কার্যক্রম কিভাবে এগোবে তার ধারণাও দিয়েছে বাফুফে। পুরো একটা টেকনিক্যাল টিম তৈরি করে আগামী যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের টেকনিক্যাল টিমে টেকনিক্যাল ডাইরেক্টর তো আছে পল স্মলি, যে আবার আমাদেরকে যোগদান করেছে। আর সাথে এখন পার্মানেন্টলি যোগদান দিচ্ছে আমাদের কোচ পারভেজ, মোস্তফা আনোয়ার পারভেজ, এবং আমাদের কোচ পনু, মাহবুব আলম পনু। এরকমভাবে আমরা আশা করি যে আমাদের একটা পার্মানেন্ট টেকনিক্যাল টিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় অন্তর্ভুক্ত থাকবে। দেরিতে হলেও তৃণমূলে জোর দিচ্ছে বাফুফে। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় সব একাডেমিকে নিজেদের আওতায় আনছে ফেডারেশন। উদ্দেশ্য জাতীয় দলের শক্ত পাইপলাইন। আমাদের কিছু কিছু এলিট কোচিং প্রোগ্রামস থাকবে এবং এলিট ইউথ ফুটবল প্রোগ্রামস থাকবে। বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সময় আমরা ক্লিনিক্স করব, ক্যাম্পস করব, আর তার পাশাপাশি আমরা ছোট ছোট স্পেশালিস্ট টুর্নামেন্টও করব। মূলত লক্ষ্য থাকবে
একদমই কম বয়স থেকে, ইয়াং বয়স থেকে ফুটবলের প্রতি টেকনিক্যাল বিষয়গুলোকে আরেকটু কারিকুলামে অন্তর্ভুক্ত করা। এএফসি ও ফিফার সহায়তায় গঠনমূলক উন্নয়নে গুরুত্ব দেবে বাফুফের। এই টেকনিক্যাল ইউনিট তৈরির মাধ্যমে সংশ্লিষ্টরা আরও বেশি কাজ করতে পারবেন, যাতে ফুটবলের উন্নয়নে সত্যিকারের সুযোগ তৈরি হবে বলছে ফেডারেশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল, চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। হংকংয়ে ব্রিটিশ শাসন অবসানের 23তম বার্ষিকী আজ। আর এই দিনেই চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে প্রথম গ্রেপ্তার হতে হলো হংকংবাসীকে। 9 জনের বিরুদ্ধে আনা হয়েছে বিতর্কিত এই আইন লঙ্ঘনের অভিযোগ। আর সমাবেশ করায় আটক 3 শতাধিক। হংকংয়ের প্রধান নির্বাহী এই আইনের পক্ষে সাফাই গাইলেও বিরোধিতা করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কটি দেশ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। করোনাকালে কেউ হারিয়েছেন কাজ, কারো বা কমেছে আয়। এই অবস্থায় বাড়ি ভাড়ার বিশাল চাপ। আয় ব্যয়ের সমন্বয় করে বাড়ি ভাড়া দিতে না পেরে অনেকেই তাই পরিবার সহ রাজধানী ছেড়ে ফিরছেন গ্রামে। অনেকে আবার অভিজাত এলাকা ছেড়ে চলে যাচ্ছেন অপেক্ষাকৃত কম ভাড়ার এলাকায়। ভাড়াটিয়ার অভাবে বাড়ি ভাড়া কমিয়ে দিতেও বাধ্য হয়েছেন অনেক বাড়ির মালিক। ভাড়া না হওয়ায় খালি পড়ে আছে নতুন ফ্ল্যাট। এ যেন অনিশ্চিতের পথে যাত্রা। স্বপ্ন নিয়ে ঢাকায় এসেও ভুগতে হলো স্বপ্নভঙ্গের যন্ত্রণা। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিরত জসিম 3 মাস ধরে বেকার। জমানো টাকাও শেষ হয়ে গেছে। আয় না থাকায় পরিবারের খরচ ও বাসা ভাড়া দিতে না পেরে এ মাসের শুরুতে স্ত্রী ও সন্তান পাঠিয়ে দিয়েছেন গ্রামে। ভাড়া বাসা ছেড়ে নিজেও উঠেছেন মেসে। এই যে বাসা ভাড়া বেশি, ব্যবসা বাণিজ্য ভালো না, বাসা ভাড়া দিতে তো কষ্ট হইতেছে। কম দামে যেখানে যাইতে পাইতেছে ওখানে যাইতেছে আর কি। জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে ঢাকায় এসে বেশিরভাগ মানুষই থাকেন ভাড়া বাড়িতে। করোনা সংক্রমণ এড়াতে অঘোষিত লকডাউন শুরুর পর বদলে গেছে তাদের জীবনধারা। দোকানপাট, অফিস আদালত, স্কুল কলেজ, যানবাহন, উৎসব, আনন্দ সব বন্ধ। সেই সাথে বন্ধ হয়েছে অসংখ্য মানুষের আয়ের পথ। বেকার হয়ে পড়েছেন দিনমজুর, পোশাক শ্রমিক, বিভিন্ন ব্যবসায়ী, গৃহকর্মী সহ অনেকেই। এর বিপরীতে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, আছে মাস শেষে বাড়ি ভাড়ার চাপ। এত সব চাপে দিশেহারা মধ্য ও নিম্ন আয়ের মানুষ। আমরা যেখানে চাকরি করি সেখান থেকে আমাদের 60% বেতন ধরা হয়েছে। 16,000 টাকা 17,000 টাকা বেতন পেতাম, এখান থেকে আমাদের এখন 10,000 টাকা দেওয়া হচ্ছে। ঘর ভাড়া 6,000 টাকা দিলে আমাদের চলার মতো অবস্থা এখন খুবই একদম করুণ অবস্থা। রামপুরা মহানগর প্রজেক্ট, বাড্ডা, মগবাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি, আজিমপুর সহ রাজধানীর সব আবাসিক এলাকায় এখন অনেক বাসার সামনে চোখে পড়ে টুলেট লেখা বোর্ড। বাড়িওয়ালারা বলছেন মার্চ মাস থেকেই বাড়ির ভাড়া পাচ্ছেন না। সাধারণ ছুটির পর অনেক ভাড়াটিয়া গ্রামে গিয়ে আর ফেরেননি। আগে ভাড়ার যখন চাহিদা ভালো ছিল তখন আমরা একটা ভালো ভাড়া পাইতাম, কিন্তু এখন পরিস্থিতি যেহেতু খারাপ, ভাড়াটিয়াকে রাখার জন্য যে এখন এই মুহূর্তে একটা ঘর খালি হলে সেটা তার ভাড়া হওয়ার কোনো সম্ভাবনা নাই 100%। যেহেতু ঢাকা ছেড়ে প্রতিনিয়ত আমাদের এলাকা থেকে 2-10 জন করে লোক ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। রাজধানীর 2/3 মানুষের বাস ভাড়া বাড়িতে। অনেক বাড়ির মালিকেরও আয়ের একমাত্র উৎস বাড়ি ভাড়া। করোনা মহামারীর এই সময়ে বাড়ি ভাড়া যৌক্তিক করা এবং তা আদায়ের সুবিধা অসুবিধা দেখার দাবি ভাড়াটিয়াদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে আবেদন করার 3 দিনের মধ্যে বাসা বাড়ির এডিস মশা নিয়ন্ত্রণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস জানান, বাড়ির মশা নিধনে নাগরিকদের নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিকেলে নগর ভবনে অনলাইনে আবেদনের মাধ্যমে মশার প্রজনন স্থল শনাক্তকরণ ও ওষুধ প্রয়োগ সেবার উদ্বোধন করেন দক্ষিণ সিটির মেয়র। এডিস মশা নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় ওষুধ ছিটানোর পাশাপাশি সিটি কর্পোরেশন বাসা বাড়ি, বাণিজ্যিক ভবন বা অন্যান্য স্থাপনায় জমে থাকা মশার লার্ভা ধ্বংস করবে। তবে বাসাবাড়ি বা বাণিজ্যিক স্থাপনার লার্ভা ধ্বংসে অনলাইনে সিটি কর্পোরেশনে আবেদন করা যাবে। এজন্য 2 থেকে 8,000 টাকা পর্যন্ত ফি দিতে হবে। আগামী আগস্টের পর ভ্রাম্যমাণ অভিযান চালাবে সিটি কর্পোরেশন। কারো স্থাপনায় এডিসের লার্ভা পেলে জরিমানা করা হবে বলে জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকাবাসী নিজে সচেতন হয়ে তিনি যদি আমাদেরকে জানায় যে তার আঙ্গিনায় লার্ভা এখনো আছে, ডেঙ্গুর বিস্তার আছে এখনো, তিনি আবেদন করার 3 দিনের মধ্যেই আমাদের মশক কর্মীরা সেখানে যাবে এবং সেখানে লার্ভাটা নিধন করবে অথবা মশক নিধন করবে।
রাজধানীর মাতুয়াইলে সন্তানকে অপহরণের পর হত্যার অভিযোগে বাবাসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার তাদের আটক করা হয়। র্যাব জানায় 3.5 বছরের শিশু মাহিমকে তার বাবা জুলহাস প্রতিবেশীর সহযোগিতায় হত্যা করে। যৌতুক না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন জুলহাস। সোমবার টাকা না পেয়ে নিজ শিশু সন্তান মাহিমকে অপহরণ করেন তিনি। পরে প্রতিবেশী জুয়েলের সহযোগিতায় মাহিমকে হত্যা করে ডেমরার নির্জন এলাকায় বালু চাপা দেয়। থানায় জিডির পর মাঠে নামে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। জুলহাস যৌতুকের জন্য টাকা দাবি সহ বিদেশ যাওয়ার জন্য 4 লক্ষ টাকা তার শ্বশুর পক্ষের কাছে না পেয়ে বিভিন্ন সময় স্ত্রীকে নির্যাতন মারধর করে আসছিল। পারিবারিক কলহ এবং শ্বশুরবাড়ি থেকে টাকা না পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে নিঃসন্তানকে হত্যার জন্য প্রতিবেশী জুয়েলের সাথে সে পরিকল্পনা করে। শতবর্ষে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তবে ছিল না তেমন আয়োজন। করোনার কারণে সীমিত পরিসরে পার করা হয় দিনটি। এ উপলক্ষে অনলাইনে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য এম আখতারুজ্জামান বলেন, গবেষণা খাতকে এগিয়ে নেওয়াই হবে তাদের আগামী দিনের মূল লক্ষ্য। 1921 সালের 1 জুলাই একাডেমিক কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। জাতির যে কোনো সংকটে সবসময় পাশে দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টি দেখতে দেখতে 99 বছর পার করে 100 বছরে পা দিল। অনেক জমকালোভাবে দিনটি উদযাপনের পরিকল্পনা ছিল, কিন্তু করোনা দুর্যোগের কারণে এবার শিক্ষার্থী ছাড়াই পার করতে হলো দিনটি। তবে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে দিবসটি উদযাপন করা হয়। অনলাইনে আয়োজন করা হয় আলোচনা সভা, যেখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য শিক্ষাবিদরা। 71 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা 48 থেকে 71 একটা অত্যন্ত গৌরবজনক একটা অধ্যায়। আমি বলবো এই স্বাধীনতার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, উচ্চশিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং গবেষণা খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই কাজ করা হবে। কিভাবে গবেষণার ক্ষেত্রকে ক্রম সম্প্রসারণ ঘটিয়ে শিক্ষার গুণগত মান উৎকর্ষের জন্য কি কি আনুষঙ্গিক উপাদানের সংযোজন সংশ্লেষণ প্রয়োজন হবে, সেইগুলোর সংশ্লেষণ সংযোজন সেটি হবে মূলত আমাদের ওই সময়ে সামনের 1 বছরের কর্মসূচির একটি মূল প্রেরণা। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, আবাসিক হলের আসন সংকট সহ নানা সমস্যা দূর করা গেলে আরও এগিয়ে যাবে এ বিশ্ববিদ্যালয়। গবেষণা খাতে আজকে বরাদ্দ কম, যার কারণে হচ্ছে যে বিভিন্ন যে বিষয় আছে ওই বিষয়ে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছি না। সারা বিশ্বের শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের পর্যায়ে পৌঁছা এবং বিশ্ববিদ্যালয়ে একটি সার্বিক পড়ার সুস্থ শৃঙ্খল যে পরিস্থিতি সেটা হচ্ছে তৈরি হবে। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষক শিক্ষার্থী সহ সব মহলের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার বিষয়টি। সকলের চাওয়া, কর্তৃপক্ষ এমন পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে সামনের দিনে র্যাঙ্কিংয়ে সুবিধাজনক জায়গায় যেতে পারে দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় 24 ঘন্টায় সারা বিশ্বে প্রাণ গেছে 5,000-এর বেশি মানুষের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,14,000-এর বেশি। বিশ্বে একদিনে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 1,71,000-এরও বেশি মানুষের। মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,05,92,000। 2 দিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিন 1 লাখ মানুষ আক্রান্তের আশঙ্কা করছেন মার্কিন শীর্ষস্থানীয় গবেষক অ্যান্টনি ফাউচি। এর জন্য স্বাস্থ্যবিধি মেনে না চলাকে দায়ী করছেন তিনি। এদিকে ভ্যাকসিন প্রস্তুতকারকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। ব্রাজিলে আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে 59,600-র বেশি মানুষের। করোনায় নাকাল মেক্সিকো। দেশটিতে দিনকে দিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আগের চেয়ে কমেছে আক্রান্তের সংখ্যা, তবে কিছুটা বেড়েছে মৃতের হার। এ পর্যন্ত
প্রায় 9,000-এরও বেশি প্রাণ গেছে দেশটিতে, আক্রান্ত 6.5 লাখ। কানাডার রাজধানী টরন্টোতে সকল ইনডোরে পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ট্রুডো সরকার। দেশটিতে মোট আক্রান্ত এখন 1 লাখের বেশি। দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে মেলবোর্নের উত্তরের শহরতলির প্রায় 3 লাখ মানুষকে বুধবার থেকে 1 মাসের জন্য লকডাউনের আওতায় আনছে স্কট মরিসন সরকার। বিশ্বজুড়ে যখন সংক্রমণ বাড়ছে তখন ভিন্ন চিত্র দেখা গেছে চেক রিপাবলিকে। করোনা ভাইরাসের প্রতীকে বিদায় অনুষ্ঠান করা হয় দেশটির রাজধানী প্রাগে। অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে প্রথম গ্রেপ্তারের ঘটনা ঘটল হংকংয়ে। ব্রিটিশ শাসন অবসানের 23তম বার্ষিকীতে আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে 9 জনের বিরুদ্ধে। সমাবেশ করায় আটক হয়েছেন 3 শতাধিক। এদিকে নতুন আইন হংকংয়ের স্বায়ত্তশাসনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তার নিন্দা জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এছাড়া আইনের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং বেশ কটি মানবাধিকার সংগঠন। ব্রিটিশ শাসনামলের 23তম বার্ষিকী উপলক্ষে বুধবার কসওয়েবে এলাকায় জড়ো হন কয়েক হাজার হংকংবাসী। সমাবেশে চীনের জাতীয় নিরাপত্তা আইনের বিরুদ্ধেও সোচ্চার হন তারা। করোনা মহামারীর কারণে 50 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা অমান্য, পতাকা ব্যানার প্রদর্শন ও স্লোগান দিলে সতর্ক করে হংকং পুলিশ। পরে আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় টিয়ার গ্যাস ও জলকামান। জাতীয় নিরাপত্তা আইনের কাছে আমরা অসহায়। গণতন্ত্রের কথা বললেই আমাদের গ্রেফতার করতে পারে, কিন্তু ভয় পেলে চলবে না। স্বাধীনতা কখনোই নিজে থেকে আসে না, এর জন্য লড়াই করতে হবে। স্বৈরশাসন প্রতিষ্ঠা করতেই এই আইন করা হয়েছে। তারা কখনোই আমাদের প্রতিনিধিত্ব করে না, কারণ আমাদের ভোটে তারা নির্বাচিত হয় না। তাই আইনের মাধ্যমে যে স্বৈরশাসন হংকংয়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা আমরা মানি না। চীনের পক্ষে সাফাই গিয়ে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে কাউকেই গ্রেফতার করা হবে না। আইন মানলে কাউকেই গ্রেপ্তার বা কারো বিরুদ্ধে মামলা করা হবে না। শাস্তি দিতে নয়, বরং বিচ্ছিন্নতা, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে এই আইন। জাতীয় নিরাপত্তা সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। এদিকে ওই আইনের বিরুদ্ধে অবস্থানের কথা জানায় যুক্তরাজ্য সহ বেশ কটি দেশ। জাতীয় নিরাপত্তা আইন পাশের পর থেকে আমরা সতর্কভাবে তা মূল্যায়ন করছি। এটি হংকংয়ের স্বায়ত্তশাসনের স্পষ্ট লঙ্ঘন এবং এর জনগণের স্বাধীনতার জন্য হুমকি। যুক্তরাজ্য ও চীনের মধ্যে হওয়া যৌথ ঘোষণারও মারাত্মক লঙ্ঘন। মঙ্গলবার চীনের পার্লামেন্টে পাশ হয় জাতীয় নিরাপত্তা আইন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বাক্ষরে তা আইনে পরিণত হয়। নতুন আইন অনুযায়ী সরকারি কোনো সম্পত্তি বিনষ্ট করলে তা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। আইন লঙ্ঘন করলে সর্বনিম্ন 3 বছর আর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন রাত 9টার বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। স্বাস্থ্য খাতে কেনাকাটার নিয়ন্ত্রক ঠিকাদার মিঠু শত শত কোটি টাকা হাতানোর অভিযোগ, দুদকের তলব। দেশে আরও 4,500 জনের করোনা শনাক্তের হার 21.12%, মারা গেছেন 41 জন। রংপুরে রড বোঝাই ট্রাক উল্টে 5 জন নিহত, আহত 4 শ্রমিক। সরু রাস্তায় বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।